লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে একটা সতর্কবাণী আছে যে কতটা কম পড়াবো আমি বিশাল কিছু পড়িয়ে ফেললে কিন্তু কাজটা হলো না। স্যার, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে মাইক্রো টিচিং এবং তার পরবর্তী স্তরে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি যে টিচিংটা দিচ্ছি সেখানে মাইক্রো টিচিং এর সেই দক্ষতাগুলো নিয়ে একজন শিক্ষক যাচ্ছেন এবং অবশ্যই প্রত্যেক শিক্ষকের তার নিজের বিষয়ের উপরে তার একটা দক্ষতা দখল অবশ্যই আছে, কিন্তু তারপরেও লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ একজন শিক্ষকের শিক্ষাদানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের জন্যও সেটা কতটা উপকারী বা উপযোগী বলে আপনার মনে হয়, সেই বিষয়টি যদি একটু আলোচনা করে দেন। আমরা যেমন লেসন প্ল্যানের আগে একটা কথা বলি যে পেডাগজিক্যাল অ্যানালিসিস বলে, সেই পাঠটার একটা বিশ্লেষণ, কিভাবে পড়াবো, কি পড়াবো, কেন পড়াবো। এই বিশ্লেষণগুলো করতে গিয়ে আমি ধরে নিলাম আমি একটা ক্লাসের একটা বিষয় পড়াবো, ঠিক যেটাই হোক একটা বিষয় পড়াবো। কারণ বিষয় পড়াতে গেলে আমি যদি আগে নিজে স্থির না করতে পারি আমি কি পড়াবো, কেন পড়াবো, কাকে পড়াবো, কিভাবে পড়াবো, সেই জায়গাটা আমাকে স্থির হতে হবে। তো এখন প্রথমটা তো আমি বুঝলাম, ঠিক আছে আমি অমুক শ্রেণীতে অমুক বিষয়টা পড়াচ্ছি। এবং এখানে একটা সতর্কবাণী আছে যে কতটা কম পড়াবো আমি বিশাল কিছু পড়িয়ে ফেললে কিন্তু কাজটা হলো না। আমি বিষয়টাকে অল্প নিলাম, একক, উপ একক বা উপ একক হয়তো পড়াবো, তো এটাকে যত বেশি করে অভ্যাস করানো যায়, যত আমি ডিপে যেতে পারি। তো এখন প্রথমত আমাকে স্থির করতে হচ্ছে, আমি যখন উপ এককটা ঠিক করলাম বা এককটা ঠিক করলাম যে এটার উদ্দেশ্য কি। যে ছোট কয়েকটা বলি, জ্ঞানমূলক উদ্দেশ্য কি, বা কি বলে প্রয়োগমূলক উদ্দেশ্য কি, বা তার আগে বোধমূলক উদ্দেশ্য কি। তো এইভাবে আমরা যদি ব্লুমস টেকনোলজি যেটা বলি, ব্লুমের মতে যে 6টা ক্যাটাগরি ছিল, এখন যেমন একটু পাল্টেছে। তো আগে যে ছিল কেউ নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, আর তারপরে ছিল ইভালুয়েশন, মূল্যায়ন ছিল শেষে। তো এখন যেমন যেটা রিভাইজড ব্লুমস টেকনোলজি বলা হয়, ব্লুমের পরে আরো বাকিরা মিলিয়ে টুল করেছেন, সিনথেসিস কথাটা খুব একটা গুরুত্ব হচ্ছে না। এখন আসছে গিয়ে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, এই জায়গাটাতে খুব জোর দেওয়া হচ্ছে। জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এগুলো তো আছেই, বিশ্লেষণটা আছে, মূল্যায়নটা আছেই, কিন্তু এখন তার সৃজনশীলতা আমাকে দেখতে হচ্ছে। কারণ প্রতিটা শিশুর এটা আমরা আগে একবার এই ইয়ের কথা বলেছিলাম, দু একটা এপিসোড আগে, যে চাইল্ড সাইকোলজির কথা। এই যে তার মধ্যে যে প্রথমে আমাকে ধরে নিতে হচ্ছে কি, যে প্রতিটা বাচ্চার মধ্যে একটা সম্ভাবনা আছে। আমি একটু সরে যাচ্ছি এখান থেকে। যেমন আমরা আগে কি বলতাম যে কিছু বাচ্চা ফল ভালো করছে না, কিছু শিশু ফলটা ভালো করছে না কারণ সে মনোযোগ দিচ্ছে না। এটাকে বলা হতো অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। সে মনোযোগ দেয় না বলে সে ভালো করে না, এটা তার একটা দুর্বলতা। এখন দেখছি আমরা সেটা কথা নয়। আমরা যদি এখন দেখি যে প্রতিটা বাচ্চার একটা করে তার সম্ভাবনা আছে, সে অনেক কিছু জানে। সেই হাওয়ার্ড গার্ডনার আসার পর থেকে আমরা যখন মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বললাম, যে 8টা ইন্টেলিজেন্সের কথা বললাম, কেউ হয়তো ভাষায় পারদর্শী, কেউ হয়তো অঙ্কে পারদর্শী,
কেউ হয়তো গানে পারদর্শী, কেউ হয়তো এই বিতর্ক বা আলোচনা সভা এসব জায়গাতে সে পারদর্শী, কেউ হয়তো একটু আধ্যাত্মিক, সে নিজে নিজে পড়াশোনা করতে ভালোবাসে। এভাবে বিভিন্ন ভাবে আমরা যদি দেখি যদি ব্যাপারটাকে, তাহলে প্রত্যেকের একটা করে সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, অবশ্য হাওয়ার্ড গার্ডনারের অনেক আগেই আমাদের শান্তিনিকেতনে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করে দেখিয়ে গিয়েছেন কাজটা। আমরা এখন ওটা হয়তো বোঝার চেষ্টা করছি, মানে গার্ডনার বলার পর থেকে শুরু হয়েছে, এখন হয়তো আমরা বুঝতে পারছি ব্যাপারটা কি বলতে চেয়েছিলেন উনি। এই যে প্রত্যেকের যে সম্ভাবনাগুলো, যে এখন একটা লোকের হয়তো, একটা শিশুর হয়তো একটা নয় 10টা সম্ভাবনা থাকতে পারে। আমি যে সবগুলোই যদি একটু একটু করে করি, অভ্যাস করি, তাকে যদি এই সবগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাই, তখন দেখা যাবে সে কতটা বেশি করতে পারছে। যেমন আজকাল আমরা টিভিতে বা খবরে বিষয় সবসময় দেখি, এই কিছু হয়তো পাই ডায়াগ্রাম, কিছু হয়তো বার ডায়াগ্রাম, এইসব দিয়ে কিছু আছে। কেউ এগুলো খুব ভালো বোঝে, কেউ এগুলো দেখলে না ভাই আমার দ্বারা হবে না, অঙ্কটা আমার দ্বারা হয় না। তখন যে অঙ্কটা ভালো বোঝে, অঙ্কের মাধ্যমে যদি আমি একটা কিছু শেখাতে পারি, যে ভাষাটা ভালো বোঝে, ভাষার মাধ্যমে যদি একটা কিছু শেখাতে পারি, এবং বাচ্চারা যেমন গানটা খুব পছন্দ করে, খেলাধুলাটা খুব পছন্দ করে, তার মাধ্যমে যদি শেখাতে পারি, তখন এইগুলো আমার মাথায় রেখে আমি যে উদ্দেশ্যটাকে ঠিক করলাম, এখন উদ্দেশ্য ঠিক করার পরে আমি কি কি ধরনের উপাদান ব্যবহার করতে পারি, কি কি ধরনের উপকরণ আমরা ব্যবহার করতে পারি। আমরা যে বইটা ব্যবহার করি, বইটাও কিন্তু একটা উপকরণ। আমরা যেমন অনেকে বইটা পড়িয়ে ফেলি, আমি বইটা কিন্তু পড়ানোর কথা বলছি না, ওইটা আমাকে শুধু সাহায্য করবে আমার বিষয়টা পড়ানোর জন্য। আমার কাছে আমার যেহেতু সিলেবাসটা আছে, পাঠ্যক্রমটা আমি জানি, আমি কি পড়াতে হবে জানি, শুধু এটা শুধু আমাকে সাহায্য করবে, এর বেশি নয়। আচ্ছা, ভালো কথা। চক ডাস্টার এগুলো তো আছেই, বিভিন্ন ধরনের উপকরণ হতেই পারে। আমি হয়তো বাইরে নিয়ে গিয়ে গাছের নিচে গিয়ে তাকে হয়তো জ্যামিতি শেখালাম, সেগুলো হতেই পারে। বা ওই আগে যে প্রবিং কোশ্চেনের কথা একদিন বলছিলাম, বা রেসপন্স ম্যানেজমেন্টের কথা বলছিলাম, সেইগুলো ব্যবহার করে 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 আমি যদি তাদের কাছ থেকে বুঝে নিই সে কতটা এই সম্বন্ধে সে জানে। মানে যেটা জানে সেটা তো আমার দরকার নেই, যেটা জানে না আমি সেটাই পড়াবো। একদম, যেটা বলি জানার থেকে তাকে অজানার দিকে নিয়ে যাব, তারপরে আমি শেখাবো। মানে একটা সিঁড়ি ধাপে 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 উঠে গিয়ে আমি হয়তো ওখান থেকে ঢুকলাম একটা জায়গাতে। আমি যখন এই এককগুলোকে ঠিক করছি, আরো হয়তো ছোট ছোট করেছি একেবারে, সেইগুলো উপস্থাপন কিভাবে করব আমি এই বিষয়টা পড়াচ্ছি, তার উদ্দেশ্যটা কি, এখন পদ্ধতিটা কি। আজকাল যেমন পদ্ধতিটা খুব জরুরি বোঝা, এটাই যে আমরা এককালে আগে লেসন প্ল্যান করতাম, ওটা তো ঠিক বোঝা যেত না ব্যাপারটা। কারণ লেসন প্ল্যানটা একটা ব্লু প্রিন্টের মতন, কিছু একটা বিল্ডিং বানাবো, একটা কিছু বানাবো, আগে একটা ব্লু প্রিন্ট একটা আমরা দেখলাম, এটা একটা ওটা দেখে আমি বুঝতে হবে এই শিক্ষক বা শিক্ষানবিশ কি করতে চাইছেন। তো ওখানে যদি আমি উপস্থাপন পর্যায়ে যখন আমি দেখছি, তার পদ্ধতিটা দেখছি, এখন যেমন পদ্ধতিগুলো একেবারেই পাল্টে গেছে। এখন এই যে আমি খেলাধুলার কথা বলছিলাম, যেই বিষয়টা পড়াবো সেই বিষয়টার মধ্যে আমাকে একটা খেলার একটা সুযোগ করে দিতে হবে, যেটা তারা নিজেরাই আনন্দ পায়। আরেকটা চিন্তা করবেন, আমরা সাধারণত যেভাবে পড়াই, শিশুরা কিন্তু তাদের মাথাটা কিন্তু খেলে না। আমরা পড়িয়ে যাই, খুব কষ্ট করে মাস্টারমশাই পড়াচ্ছেন, খুব খেটে খুঁটে রাত জেগে নোট তৈরি করে পড়িয়েছেন, খুব ভালো শিখিয়েছেন, কিন্তু আদতে কি হলো, উনি এত কষ্ট করলেন, এত কিছু করলেন, পরীক্ষার সময় কিন্তু ফলটা ঠিকঠাক হলো না, কারণ সে তার মাথাটা ঘামায়নি। এই প্রথমবার তাকে একটা মাথা ঘামানোর একটা সুযোগ করে দেওয়া। তো তাকে যদি আমি একটা গ্রুপে ভাগ করে দিই, দুর্বল ছাত্ররা তার পাশাপাশি তার যে ক্লাসমেট তার কাছ থেকে শিখছে, আমার কাছ থেকে শিখতে যে সুবিধাটা তার হচ্ছে, তার থেকে তার বেশি সুবিধা হচ্ছে তার বন্ধুর কাছ থেকে শেখা। আর ওই যে বন্ধু শেখাচ্ছে,
তার পক্ষে আরো লাভ, সে যখন শেখাতে পারছে তার মানে সে একটা পর্যায়ে চলে গেছে।